বা 1 লিটারের বোতল নিয়ে নেবেন, হয়ে গেল আপনার তৈরি। এই দেখুন একদম আপনার তৈরি। এটাকে একটু ওই তুলো ফুলো দিয়ে বন্ধ করে নিতে পারলে এই আপনার সলিউশন তৈরি হলো। একটু নোংরা বলে এরকম মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার পারফেক্টলি আপনার 500 মিলিগ্রাম। এটাতে আরও 500 যদি যোগ করতে পারেন তাহলে 1 লিটারের মধ্যে আপনার কনসেন্ট্রেশন দাঁড়িয়ে গেল 2000 মিলিগ্রাম। এই 1 লিটারের জলের মধ্যে, এই 1 লিটার জলের যে সলিউশন তার মধ্যে আপনার কাটিংসগুলো যেগুলো বুগেনভিলিয়ার আপনি ডুবিয়ে রাখতে পারেন। এবারে এইটাকে ক্যালকুলেশন করে নিয়ে আপনি আপনার গাছের মতো করে বিভিন্ন রকম বানিয়ে নিতে পারেন। ও এই তরলটার মধ্যে দিয়ে আমরা চুবিয়ে চারা তৈরি করতে? হ্যাঁ, শুধু না, যেগুলো হচ্ছে 2000 মিলিগ্রামের কাছাকাছি লাগবে, যেমন বুগেনভিলিয়া ধরুন, বা সেমি হার্ডউড যেগুলো আছে, এটা দিয়ে খুব ভালো কাজ করে যাবে। হ্যাঁ, আর এইভাবে আপনি কনসেন্ট্রেশন। নমস্কার রাজীব দা। হ্যাঁ নমস্কার। নমস্কার, কেমন আছেন? দিন পরে আবার দেখা হলো। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তোমার অনেক নতুন নতুন আবিষ্কার গাছের ওপরে, যেগুলো আমাদের দর্শক বন্ধুদের জানার দরকার, আর তোমার নিজস্ব যে গাছ করার অভিজ্ঞতা, দুইয়ের সংমিশ্রণে আজকে আমরা তোমার ছাদ বাগান পরিদর্শন করব এবং নিচের বাগান পরিদর্শন করব। তুমি বলো যে নতুন নতুন কি কি সব আবিষ্কার করলে। আচ্ছা, বলছি যে আবিষ্কার বলতে ধরুন এই মুহূর্তে বিশ্বে যেসব আলোচনাগুলো গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে সার ব্যবহারের পদ্ধতি। এবার একটা জিনিস বলি, সার ব্যবহারের ক্ষেত্রে আমরা যে সারগুলো ধরুন কমন সার চাষিদের দিচ্ছি, যেমন ধরুন ডিএপি বলুন, অ্যামোনিয়াম সালফেট বলুন, ইউরিয়া বলুন, সুপার ফসফেট বলুন, সব ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এত নিউট্রিয়েন্ট বা খাদ্য কি গাছের দরকার? যখন আমরা গাছের ওপর ওই মানে চাষের সময় আমরা ছড়িয়ে দিই, প্লাস হচ্ছে গাছের চাপানোর সময় আমরা যে সারগুলো ব্যবহার করি, সেই এত খাবার গাছে যদি আমি পরিমাণ মতো দিই, এত খাবার কিন্তু গাছের লাগে না। অনেক অংশ লিচ হয়ে বেরিয়ে যায়, মানে জলের সঙ্গে মাটির তলায় চলে যায়। আর টবের গাছ করতে গেলে তো এখানে কম বেশি হলে গাছের মানে প্রচুর পরিমাণে গাছের মানে রুটে টক্সিক হয়ে যাবে, কারণ আবদ্ধ জায়গার মধ্যে আছে। তাহলে আমাদের ভাবতে হবে যে স্লো রিলিজ ফার্টিলাইজার, আমার যেটা গাছকে অনেক দিন ধরে খাদ্য দেবে, অনেক দিন ধরে আস্তে আস্তে খাবার দেবে। আমাদের দেশে অসুবিধা হচ্ছে যে স্লো রিলিজ অসমোগট, এটা একমাত্র বার্ক যেটা আছে, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সঙ্গে গভর্নমেন্টের একটা টাই আপ আছে। এবার কথা হচ্ছে যে অসমোগট কিন্তু আমাদের ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার অ্যাক্টে নেই, এবং সেই জন্য আমরা এইগুলোকে ইম্পোর্টও করতে পারি না বা ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কিন্তু কথা হচ্ছে যে কারণে এটার ওপর নিষেধাজ্ঞা কি না, যেসব রিসাইকেলেবল প্লাস্টিক বা যেসব প্লাস্টিক সাধারণত সস্তায় অসমোগট তৈরিতে ব্যবহার করা হয়, সেইগুলো যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে আমরা এনভায়রনমেন্টাল পলিউশন একটা আটকে যাবো। মানে গাছের ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে প্লাস্টিক লোড, মানে প্লাস্টিক জমা যাবে, এটা কাম্য নয়। তার বদলে আমাদের চিন্তা করতে হবে যেগুলো বায়োডিগ্রেডেবল প্লাস্টিক আছে, যেমন ধরুন সেলুলোজ, ন্যানো সেলুলোজ, অথবা হচ্ছে গাছের লিগনিন। হ্যাঁ, তারপর ধরুন সিউইড থেকে যেগুলো পাওয়া যায়, মানে হচ্ছে সিউইডে কী আছে, অ্যালজিনিক অ্যাসিড, মানে সোডিয়াম অ্যালজিনেট, কার্বক্সিমিথাল সেলুলোজ, এই যে বিভিন্ন ধরনের যে জৈব আঠা বা জৈব ধরনের যেসব পদার্থ, এইগুলোর সঙ্গে বায়োচার বা চারকোলের গুঁড়ো মিশিয়ে এইগুলোকে যদি একটা সারের দানার ওপরে কোটিং করানো যায়, আর সঙ্গে যদি কিছুটা ভোজ্য তেলও ওর সঙ্গে মিশ্রিত হওয়া যায়। ভোজ্য তেল কীভাবে পাবেন? আমাদের বায়োডিজেল আছে, আমাদের দেখুন রাস্তার ধারে প্রচুর পরিমাণে চপ ফপের এসব দেখবেন এই আছে, তারা কিছু না কিছু ভাজে, তাহলে তাদের পোড়া তেলগুলো কিন্তু খাবার পক্ষে আমাদের যথেষ্ট হার্মফুল। তাহলে এই পোড়া তেলগুলো যদি সংগ্রহ করা যেতে পারে কিছু লোকের মাধ্যমে, এই খাস না, তাহলে কী হবে, তাহলে ওই তেলগুলো দিয়ে আর এইসব দিয়ে, মানে তেল মানে পলিইউরোথেন, ব্যাপারটা বুঝতে হবে। এই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা কোটিং করলে গাছগুলিকে যদি আমি ওইগুলো ব্যবহার করি, তাহলে গাছগুলো 45 থেকে 6 মাস পর্যন্ত আস্তে আস্তে খাবার সাপ্লাই করে। তাহলে এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে ভাবনা চিন্তার মধ্যে পারভিউর মধ্যে আনতে হবে। যেমন ধরুন আমরা গাছে ভাতের মাড় ব্যবহার করি কেন? যখন খোল দিই, খোলের মধ্যে কী আছে, অর্গানিক অ্যাসিড আছে, আর ভাতের মধ্যে কী আছে, মাড়ের মধ্যে পলিস্যাকারাইড বা সেলুলোজ আছে, মানে আমাদের শ্বেতসার জাতীয় পদার্থ আছে। তাহলে এই শ্বেতসার আর সঙ্গে হচ্ছে এগুলো যে জৈব আঠা, মানে এগুলোর মধ্যে প্রচুর পোর স্পেস বা ছিদ্র আছে, আর ওইগুলো কী হচ্ছে আস্তে আস্তে গাছকে সলিউবল হবে এবং গাছের পরিবেশ দূষণ করবে না। এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা দরকার আছে। হ্যাঁ, এগুলো আশা করি যে বছর 3-4 মধ্যে এগুলো আমাদের মার্কেটেও আসবে। যেমন থাইল্যান্ড থেকে আমাদের একটা অসমোগট বা নিউট্রিগট বা অসমোগট যেগুলো আমরা কিনে আনি, সেই অসমোগটগুলো বাজারে অনেক দাম, মানে মিনিমাম 800-900 টাকা থেকে 1300-1500 টাকা পর্যন্ত হতে পারে। তাহলে এই যে এত দামি তো চাষি ব্যবহার করতে পারবে না, চাষির ব্যবহারের জন্য বা নার্সারি ম্যানদের ব্যবহারের জন্য সস্তায় আমার অসমোগট তৈরি করতে হবে। তাহলে কীভাবে বানানো যেতে পারে, এটা একটা প্রক্রিয়া আশা করি আমি একবার দেখিয়ে দেবো। আর আজকে আমি এটা দেখাতে চাই যে গাছে আপনি
আপনার যে হিউমিক অ্যাসিড আছে, হিউমিক অ্যাসিড, সিউইড, ফালমিক অ্যাসিড, এগুলো কীভাবে আপনি কিনতে পারবেন বা এগুলো সলিউশন তৈরি করতে পারবেন, সস্তায় এগুলো তৈরি করা যায়। যেমন ধরুন আমি বলছি আপনি হিউমিক অ্যাসিড আগেও বলেছি যে আপনি বাজার থেকে বেশ কিছুটা দাম দিয়ে কিনতে হয়। 1 লিটারের দাম 700 থেকে 1000 টাকার মতো আমার যা মনে হয়, এর কমে বোঝা পাওয়া যায় না ভালো হিউমিক অ্যাসিড। তাহলে হিউমিক অ্যাসিড বানানো খুব সহজ। হিউমিক অ্যাসিড বানাতে গেলে আমার অ্যাকচুয়ালি হিউমিক অ্যাসিড তৈরি হয় লিগনাইট কয়লা, মানে কয়লার যে উপরের স্তর। আমাদের পশ্চিমবঙ্গে লিগনাইট কয়লা পাওয়া যায় না। আমাদের 3টে কয়লা, লিগনাইট কয়লা, আর হচ্ছে বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা। আমাদের যেটা পাওয়া যায় বিটুমিনাস কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়। আর ভালো এই লিগনাইট কয়লাগুলো নেভেলি আর হচ্ছে গুজরাট বা রাজস্থানের আশেপাশে কয়েকটা অঞ্চলে আছে। এই লিগনাইট কয়লা সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে কস্টিক পটাশ মিশিয়ে তারপরে কিছুটা সালফার আমাদের সালফিউরিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করে নিলে আমার সুন্দর মানের হিউমিক অ্যাসিড তৈরি হয়। মেনলি বাজারে কিন্তু 180 থেকে 120 টাকা বা 30 টাকার মধ্যে আপনি হিউমিক অ্যাসিডের ডাস্ট বা দানা কিনতে পাবেন, যেগুলো খুব বেশি হলে 180 থেকে 120 বা 150 টাকার মধ্যে ভালো কোয়ালিটি হিউমিক অ্যাসিড কিনতে পাবেন। ধরুন আপনার হিউমিক অ্যাসিডের অ্যাপ্লিকেশনের রেট হচ্ছে কত, আমরা মিনিমাম দিই 2 গ্রাম থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে বলি, অথবা জলের সঙ্গে গাছের গোড়া দিয়ে দেবো। তাহলে এই 2 থেকে 5 গ্রামের মতো আপনি যদি মিশিয়ে একে এবার যখন মেশান এরা বলে জলে গুলে যাবে, কিন্তু না, জলে যখন গুলবেন 1 রাত 2 রাত ভেজানোর পরেও ওর মধ্যে পুরোটা মিসিবল হয় না, মানে মিশে যায় না। তাহলে মিশতে গেলে ওকে আপনাকে একটা কেমিক্যাল দিতে হবে, কিছুই না, কস্টিক পটাশ। তাহলে কস্টিক পটাশের সঙ্গে যদি হিউমিক অ্যাসিড আপনি মিশিয়ে নেন তাহলে পরে পরিমাণ মতো, তাহলে পরে কী হবে, তাহলে ওটা পুরোপুরি সলিউবল হয়ে যাবে, মানে ওই পুরো হিউমিক অ্যাসিডটা আপনার সলিউবল আকারে চলে আসবে। তাহলে আপনার এটা মিশ্রণটা ছাক পড়বে না, আপনার স্প্রেয়ার দিয়ে দিতেও সুবিধা। এটা গেলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে হিউমিক অ্যাসিড তৈরিও করা যায়। তৈরি করার জন্য এত খাটনি আপনি করবেন কিনা আমার ধারণা নেই। তার জন্য বস্তা করে লিগনাইট কয়লা আবার এর সঙ্গে মেশাতে হবে, কিছু বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে, গ্লাস বা মুখে মেখে কাজ করতে হতে পারে। কিন্তু এই ব্যাপারটা খুব ইজি, শুধু কস্টিক পটাশে হাতে না লাগে, এই জন্য গ্লাভস পরে কাজ করলেই হলো, ওয়ার্নিং। আর মুখে একটা গ্লাভস পরে নেবেন, এই দিয়ে এটা কিন্তু সহজেই বানানো যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের গাছগুলোতে আমরা বিভিন্ন সময় আমরা বলি যে ফল ফুল হচ্ছে না, আমরা হরমোনের ব্যবহার করে দেবো। এবার ধরুন রুটিং হরমোন, আমরা গাছের ডালে, যে বর্ষাকাল আসছে সবাই চন্দ্রমল্লিকার চারা, বিভিন্ন রকম গাছের ডালের চারা, বুগনভেলিয়ার চারা, এই চারা সেই চারা সব ডাল বসাচ্ছেন কী দিয়ে না, একটা হরমোন পাউডার দিয়ে বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন নামে, বিভিন্ন কোম্পানির, রুটেক্স, সুরাটেক্স, যা বলুন, আমি এত কিছু দিয়ে যাচ্ছি না। ওগুলোর মধ্যে কী আছে বলুন তো, এই যে পাউডারটার মধ্যে কী আছে, এই পাউডারের মধ্যে কিছুই নেই। ট্যালকম পাউডার বা বেন্টোনাইট ক্লে, ট্যালকম পাউডার যেটা আমরা পাউডার মাখি, বেঞ্চক বা ট্যালকম পাউডারের গুঁড়ো বা বেন্টোনাইট ক্লে, এই যেটা চীনামাটির কাপলেট তৈরিতে ব্যবহার করা হয়, এই বেন্টোনাইট ক্লের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কি না, পরিমাণ মতো হরমোনের ওপরে স্প্রে করা হয়। এবার দেখবেন 3 রকম কাটিং পাউডার তৈরি হয়। একটা হচ্ছে প্রো 1 মানে 1, 2 আর 3। 1 নম্বর হচ্ছে সফটউড কাটিং, যেটা আমরা চন্দ্রমল্লিকা, ডালিয়া, নরম ডাল ব্যবহার করে থাকি। আরেকটা হচ্ছে সেমি হার্ডউড মানে আধা শক্ত মানে মানে কচিও না, আবার হচ্ছে খুব শক্তও না। আর আরেকটা হচ্ছে শক্ত ডাল। এবার ধরুন বিভিন্ন গাছে ডাল কেটে চারা করতে গেলে বিভিন্ন রকম কনসেন্ট্রেশন তৈরি হয়। আমি একটা বেসিক ব্যাপারে চলে আসছি। ধরুন হচ্ছে আপনি করবেন হচ্ছে চন্দ্রমল্লিকা, ডালিয়ার চারা, এর মধ্যে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো মনে রাখবেন যে বাজারে যেগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে কিছুই নেই। আইবিএ বলে একটা অক্সিন হরমোন আছে, অক্সিন হরমোন, আমরা 9, 10 আমরা পড়েছি অক্সিন হরমোনের কথা। এর মধ্যে যে হরমোনটা, 2টো হরমোন থাকে, একটা হচ্ছে আইবিএ মানে ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, আমরা আইবিএ বলে থাকি। আর একটা হচ্ছে NAA মানে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এই আইবিএ আর NA এর একটা মিক্সচার থাকে। সাধারণত আইবিএ 2 থাকলে NAA থাকে 1, মানে 2:1 মিক্সচারে থাকে যদি আদর্শ বা ইডিওলজিক্যাল কন্ডিশনে ভালো হরমোন থাকে। কিন্তু বাজারে বুঝতেই পারছেন যে হরমোনগুলো সাধারণত খুব একটা যে আমরা মানে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে টেস্ট করে থাকি বা এগুলো খুব একটা কোনো পারভিউর মধ্যে নেই। তাহলে এই জিনিসগুলো কি হয়, বিভিন্ন কোম্পানি, অনেক লোকাল কোম্পানিরা তৈরি করে ফেলে, সাধারণত কোয়ালিটিটা ঠিকমতো মেনটেন হয় না, কোয়ালিটি। তাহলে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে NA একটু দামে সস্তা। আইবিএ ক্রুড 1 গ্রাম ল্যাবরেটরি গেট কিনতে গেলে আপনাকে 200 থেকে 250 টাকার মতো দাম। 1 গ্রাম মানে কত, এইবার আপনাকে বুঝতে হবে 1 গ্রাম মানে কি। 1 গ্রাম মানে 1000 মিলিগ্রাম। এবার একটা কথা আছে, আমরা বলি যে গাছে 50 ppm হরমোন স্প্রে করো যখন ধান গাছের হাইব্রিড রাইস আমরা তৈরি করি। তাহলে এই ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। এটা সাধারণত গোদা বাংলায় কথা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, মানে 1 লিটারে আপনি কত মিলিগ্রাম দিয়েছেন, এটা হচ্ছে ppm।
তাহলে আমি ধরে নিচ্ছি যে ওই কাটিং হরমোন পাউডার আমি কী করলাম না, একটা বেডের মধ্যে বা একটা পলিথিনের শিটের উপরে আমি পরিমাণ মতো বেন্টোনাইট ক্লে রাখলাম। হ্যাঁ, ধরুন 1 কেজি রেখেছি, তাহলে 1 কেজির জন্য আমার কতটা লাগবে বলুন তো কাটিং পাউডার? এটার ডোজ হচ্ছে 750 ppm, মানে 750 মিলিগ্রাম পার লিটার যদি জলে গুলতাম। আর যদি জলে না গুলতাম মানে এমনি কঠিন, তাহলে আপনার লাগতো 1 কেজি বেন্টোনাইট পাউডার। 1 কেজি বেন্টোনাইট পাউডারের মধ্যে আপনি ওই হরমোন দুটো মানে হচ্ছে NA আর IBA, এটা 750 মিলিগ্রাম, মানে ওটার IBA 500 মিলিগ্রাম আর ওটার 250 মিলিগ্রাম আপনি ওয়েট বক্সে ওয়েট করে নিয়ে তারপরে আপনি একটুখানি ভালো ইথাইল অ্যালকোহল, অন্য কোনো অ্যালকোহল হবে না, ওই রাবিং অ্যালকোহল, আইসোমোবাইল অ্যালকোহল, ডক্টর স্পিরিট কোনোটাই কাজ করে না। একমাত্র ভালো বলে হচ্ছে আপনার ওই আমাদের ইথাইল অ্যালকোহলের মধ্যে 99.8% বা যেটা হচ্ছে ল্যাবরেটরির ইথাইল অ্যালকোহল যেটা বাজারে পাওয়া যায়, ওই অ্যালকোহলের মধ্যে গুলে যাবে। পাওয়ার একটু সমস্যা আছে, হোমিওপ্যাথি দোকানে খোঁজ করবেন, পেয়ে যাবেন হয়তো অল্প করে। আর এই অ্যালকোহলটার মধ্যে ওই হরমোনগুলো কিন্তু গুলে যাবে, একদম সলিবল হয়ে যাবে। সলিবল হয়ে যাওয়ার পরে আপনি তার মানে আপনার ওইটুকু ধরুন 10 ml বা 15 ml বা 20 ml মতো আপনার অ্যালকোহল লাগলো, পুরোটা গুলে গেল। তারপরে আপনি ওর মধ্যে 1 লিটার জল দিয়ে দেন, তাহলে আপনার কনসেন্ট্রেশন কত হলো না 750 মিলিগ্রাম প্রতি লিটার জল। এই জলটা একটা স্প্রে বটলে ভরে ওই 1 কেজি বেন্টোনাইটের ওপরে 7-8 বার ধরে স্প্রে করে দেওয়া হয়, উল্টে পাল্টে শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে নেওয়ার পরে ড্রামে ভর্তি করে বা প্যাকেটে ভর্তি করে আপনার বাজারে চলে আসে। এই হচ্ছে কথা। লিকুইড হরমোন আপনি বাড়িতে তৈরি করে নিতে পারলে ভালো। যেমন ধরুন আমি বলছি বুগেনভেলিয়ার জন্য দেখবেন গাছের ডাল পুঁতেছেন, আপনার 40টা লাগলেন অন্য সিজনে, মানে এই সিজনে তো ভালোই হয়, অন্য সিজনে হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এই যে হরমোনের মিক্সচারটা, এটা বুগেনভেলিয়ার ক্ষেত্রে লাগে 2000 ppm, 1800 থেকে 2000 ppm। তাহলে 2000 মিলিগ্রামের কনসেন্ট্রেশন কত? ওই IBA/NA সবসময় 2:1 রেশিওতে রাখতে হবে। খরচা হলে হবে, কিন্তু আপনার যে প্রোডাক্টটা তৈরি হবে অনেক উন্নত মানের প্রোডাক্ট তৈরি হবে। এর মধ্যে আপনি 15 মিনিট বা 20 মিনিট ভিজিয়ে রাখলে পরে দারুণ একটা কনসেন্ট্রেশন আপনি দিয়ে দিলেন, এই রুটিন খুব তাড়াতাড়ি হবে। আবার অন্য গাছে আবার যেটা বলছিলাম যে নরমে যদি 750 মিলিগ্রাম পর্যন্ত আমার ডোজ হয়, তাহলে হচ্ছে আদা শক্ততে আমার লাগবে মোটামুটি 1000 থেকে 1200 মানে মিলিগ্রাম প্রতি লিটার কনসেন্ট্রেশন। আর হার্ডউডে বিভিন্ন রকম, ধরুন বিভিন্ন গাছে বিভিন্ন রকম, মোটামুটি ধরে নিন যে 3 থেকে 4000, 3000 থেকে শুরু করে 8000 অবধি ডোজ যেতে পারে। যেগুলো একটু কঠিন ডাল, যেগুলোর মধ্যে একটু ল্যাটেক্স বেশি থাকে, আঠা, সেই সব আঠার ডালে একটু সময় লাগে বেশি। আম ডালে করতে গেলে আপনার সময় বেশি লাগবে, কারণ ল্যাটেক্স রয়েছে। ল্যাটেক্সটাকে ভালো করে মুছে টুচে নিয়ে তারপরে আপনি এভাবে কিন্তু কাটিং বসালে আপনার কিন্তু সাকসেস রেট ভালো থাকবে। তাহলে আমি একটা ছোট্ট করে হরমোন কীভাবে এই সলিউশন বানাতে হয় দেখিয়ে দিচ্ছি। একটা ওয়েট মেশিন আছে, এই যে ওয়েট মেশিন, একটু সেন্সিটিভ, দামি লাগবে। এটা হচ্ছে NA ল্যাবরেটরি এড, আপনি সামনে নিয়ে আসুন, ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, NA। এটা আপনি বনফিল্ড লিন্ডে বা কোনো কেমিক্যাল ল্যাবরেটরি বা কেমিক্যাল যারা বিক্রি করে তাদের কাছ থেকে পেয়ে যাবেন। বনফিল্ড ল্যান্ডের কেমিক্যালসের দোকান আছে, এখানে আপনি কিনতে পারবেন, বিক্রি হয় ল্যাবরেটরি এড। তাহলে আমরা যে কোনো গাছের কাটিংই কি তৈরি করা বানাতে পারেন, বাড়িতে বানাতে পারেন। ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড এটা কিনতে হবে। আরেকটা হচ্ছে, এটার নাম হচ্ছে খুব ছোটো আছে, এটা হচ্ছে IBA, ইন্ডল বিউটারিক অ্যাসিড। এটা কোথায় কিনতে পাবো? এটা ওখানে কিনতে হবে, কেমিক্যাল দোকানে। বনফিল্ড লেন, যেসব বিল্ডিংয়ের উল্টো দিকে দেখবেন একটা বনফিল্ড লেন বলে জায়গা, বনফিল্ড লেন, বা যে কোনো সিগমা অলরিচ বা লিলি কোম্পানি, এরা যারা কেমিক্যালস বিক্রি করে, লোবা, হ্যাঁ আচ্ছা, যারা এইসব ল্যাবরেটরি কেমিক্যালস বিক্রি করে, এর দুটো কেমিক্যালস লাগবে, এর সঙ্গে ইথাইল অ্যালকোহল লাগবে, ইথাইল অ্যালকোহল। আচ্ছা, এটা কোথায় পাওয়া যাবে? এটা সাধারণত কিনতে পাওয়া যায় না, আপনাকে জোগাড় করতে হবে। আর যে কোনো ল্যাবরেটরি গেট যারা বিক্রি করে বা হোমিওপ্যাথি দোকানে অনেক সময় ব্যবহার করে, ওখান থেকে অল্প একটু নিয়ে আসতে পারেন আপনার এর জন্য। রাজীব দা, তুমি যে এই পদ্ধতিটা শেখাচ্ছ, এটা তো বাণিজ্যিকভাবেও কোনো বাণিজ্যিকভাবে যে কেউ করতে পারে, না করা কিছু নেই। সেক্ষেত্রে এটা বানানোর পদ্ধতি এবং তার সাথে সাথে তো সার্টিফিকেশন নিতে হবে। এটা সাধারণত টেস্টিং কোনো ভালো জায়গা থেকে করে নিলেই ভালো। একটা টেস্টিং তো তৈরি করতে হয়, হ্যাঁ। টেস্টিংগুলো সাধারণত আমাদের ডিপার্টমেন্টে আপনারা যোগাযোগ করতে পারেন, বা হচ্ছে গভর্নমেন্টের সার্টিফাইড এজেন্সি আছে, সেসব জায়গা থেকে একটা টেস্টিং বার করে নিতে পারলো। আমাদের ডিপার্টমেন্টটা একটু আমাদের জানিয়ে দাও, অনেকে তো জানেন না। আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, হ্যাঁ, কৃষি বিভাগ, এটা যেসব বিল্ডিংয়ে আছে, যেসব বিল্ডিং। আচ্ছা, এখানে আপনি আরেকটা বায়ো কন্ট্রোল ল্যাব আছে আমাদের টালিগঞ্জে, ওখানে আপনি টেস্টিংয়ের জন্য দিতে পারেন। আরও যদি দরকার হয় তখন পরে জানাতে হবে, আর একটু ভালো করে জেনে নিতে হবে টেস্টিং ল্যাবগুলো কোথায় আছে। আর তোমার সাথে ডাইরেক্টলি সম্পর্ক করতে চান যদি কেউ, তাহলে তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? দেওয়া যাবে, বলো। কিন্তু আমার নাম্বার হচ্ছে 9433661105।
আমরা গভর্নমেন্টের লোক তো, আমরা তো ব্যবসার কথা বলতে পারি না। হ্যাঁ, সেটা কথা হচ্ছে যারা বানাবেন তারা বানাতে পারেন এইভাবে, এটা টেকনোলজি। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা শুরু করি। হ্যাঁ, একটা ছোট্ট বিকার এইটা নিলাম, নিয়ে ধরুন আমি এখানে বুগেনভেলিয়ার জন্য বানাবো 1300 গ্রাম আমি মেপে নিচ্ছি এখান থেকে আইবিএ, এটা ইন্ডোল বিউটারিক অ্যাসিড। তাহলে আমরা প্রথমে শুরু করছি যখন কি নিচ্ছি প্রথমে আমি আইবিএ মাপছি। ধরুন আমি 2000 মিলিগ্রাম প্রতি লিটার কনসেন্ট্রেশন তৈরি করতে চাই। এটা ধরুন বুগেনভেলিয়া কাটিং করবো 2000 মিলিগ্রাম। তাহলে এখানে হচ্ছে আমি বলেছি 2:1, 2:1 মানে 2/3, তার মানে 3 ভাগ করতে হবে এই 2000 মিলিগ্রামকে। তা 2000 মিলিগ্রামের 3 ভাগে 2 ভাগ মানে 2/3 দিয়ে গুণ করুন। এত 2000কে 2/3 দিয়ে গুণ করলে যাওয়াই হবে। এটা মোটামুটি 660 থেকে 2 দিয়ে গুণ করলে ওই 1320 মিলিগ্রাম, আর বাদ বাকিটা ধরুন 700 মিলিগ্রাম, মানে 1300 আর 700 একটা মিক্সচার করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে 1300 মতো আমি দিচ্ছি আইবিএ ফার্স্টে। আইবিএ তার মানে আমার 1.3 গ্রাম লাগবে। দেখি এটাকে 0 করে দিই। মোটামুটি হয়ে গেছে 1 পয়েন্ট, দেখুন চলে আসবে হয়তো। ওই 1.35-এর মতো, এত করা যাচ্ছে না, এই হাওয়া দিচ্ছে তো, খুব অসুবিধা এখানে। নিউট্রাল করো, নিউট্রাল করে দাও, ওইটা রেখে নিউট্রাল করো, করে দিয়ে মাপো। ঠিকই আছে মোটামুটি 1.3। 1.3, তাহলে এটা 2 করে দেবো, বাদ বাকিটা এ দিয়ে এবার এনে নিয়ে নেবো। ওটা বাড়তে থাকে, তো হাওয়া তো, এটা খুবই সূক্ষ্ম ব্যাপার, এটাকে খুব মানে। এবার আমরা মেশাচ্ছি কি? এবার ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড একটু বেশি পড়ে গেছে, সাইড থেকে তুলে নিই। তো দুটোর পরিমাণটা একটু আরেকবার বলে দাও, কতটা কতটা দেওয়া হলো? এটা হচ্ছে 1300 মিলিগ্রাম দেওয়া হলো হচ্ছে আপনার আইবিএ, আর 700 মিলিগ্রামের মতো দেওয়া হলো হচ্ছে এনএ। আচ্ছা, তাহলে 2 গ্রামের মতো ওয়েট হয়ে গেল আমার, হলো। তো বন্ধ করে দিলাম, এটার মধ্যে 2 গ্রাম আছে। এবার আমি একটা বিকারে নিয়ে নিলাম, খুব সিম্পল প্রসিডিওর। এই কেমিক্যালগুলো একটু দামি বলে একটু সাবধানে কাগজ টাগজের মধ্যে নিয়ে করাই ভালো। বিকারে নিলাম, বিকারে নিলাম। হয়ে গেল। এবারে এর মধ্যে আপনি একটা কাজ করবেন, এর বিকোসুল ট্যাবলেট আছে, দেখুন এই যে বিকোসুল ট্যাবলেট। হ্যাঁ, এই বিকোসুল ট্যাবলেট নিয়ে নেবেন। আচ্ছা, বিকোসুল ট্যাবলেটের মধ্যে 3টে বিকোসুল ট্যাবলেটের মধ্যে দিয়ে দেবেন। এই যে বিকোসুল ট্যাবলেট, হ্যাঁ, মানে ভিটামিন B12 কমপ্লেক্স, হলো। এবার এগুলো ছাড়িয়ে দেবেন। এই যে আছে এটা, বাজারে যে আমরা কিনি তার মধ্যে এগুলো থাকে থাকে। এর মধ্যে ব্যাপারটা যে ভিটামিন B12 কেন দেওয়া দরকার, ভিটামিন B1 হচ্ছে ওর বিভিন্ন রকম মানে ওকে ইমিউন প্রোটেকশান দেয়, মানে গাছটা কাটিংটা তাড়াতাড়ি পচে যাবে না, শুধু ফাঙ্গিসাইডে কাজ হয় না। ভিটামিন B12 দিলে বা ভিটামিন B1 B2 বিভিন্ন রকম কমপ্লেক্স থাকে, এগুলো কাজ করে, বিশেষ করে ভিটামিন B1 থাকে মধ্যে, ওটা কাজ করে। এবারে দেখুন, তাহলে এটা এরকম হয়ে গেল, একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন, দরকার হয় না। এবার আমি এর মধ্যে এই ইথাইল অ্যালকোহল দিয়ে দেবো। ইথাইল অ্যালকোহল, এই যে ইথাইল অ্যালকোহল, ল্যাবরেটরি ইথাইল অ্যালকোহল আছে,
এটা পরিমাণ মতো আপনি মেশাবেন, কোনো ব্যাপার না যে কম বেশি করতে হবে। আমি অল্প একটু দিয়ে দিলাম, এতেই যথেষ্ট। এবার একটু জল, একটু জল দাও তো এখান থেকে, বসিও নি, মকটক নেই। এর মধ্যে আপনি দেখুন এবার পরিমাণ মতো একটু জল মিশিয়ে দিন, নাহলে অ্যালকোহলটা উড়ে চলে যাবে। আচ্ছা, অল্প একটু জল মিশিয়ে নিলাম। হ্যাঁ, মিশিয়ে এবার নাড়াবো। একটু নাড়িয়ে দেবেন, ও সলিউশন হয়ে গেছে। হলুদ একটা পদার্থ। এইবার কি করবেন, একটা এরকম একটা বিকার বা কোনো জাগ নেবেন, যেটা আমাদের 500, আমি 500 মিলিগ্রামে কনসেন্ট্রেট করছি। হলো, এবার এটা ভরাতে গেলে আমাকে, আমি পড়া দেখিয়ে দিচ্ছি জল মিশিয়ে। পুরো জলে ভরে দিচ্ছি। 500 আছে, হ্যাঁ 500, এখানে 500 মিলিগ্রাম আছে। আপনি 1 লিটার জলে ভরে রাখতে পারেন, বা 1 লিটারের বোতল নিয়ে নেবেন, হয়ে গেল আপনার তৈরি। এই দেখুন একদম আপনার তৈরি। এটাকে একটু ওই তুলো ফুলো দিয়ে বন্ধ করে নিতে পারলে এই আপনার সলিউশন তৈরি হলো। একটু নোংরা বলে এরকম মনে হচ্ছে। এটা হচ্ছে আপনার পারফেক্টলি আপনার 500 মিলিগ্রাম। এটাতে আরও 500 যদি যোগ করতে পারেন, তাহলে 1 লিটারের মধ্যে আপনার কনসেন্ট্রেশন দাঁড়িয়ে গেল 2000 মিলিগ্রাম। এই 1 লিটারের জলের মধ্যে, এই 1 লিটার জলের যে সলিউশন, তার মধ্যে আপনার কাটিংসগুলো যেগুলো বুগেনভিলিয়ার আপনি ডুবিয়ে রাখতে পারেন। এবারে এইটাকে ক্যালকুলেশন করে নিয়ে আপনি আপনার গাছের মতো করে বিভিন্ন রকম বানিয়ে নিতে পারেন। ও এই তরলটার মধ্যে দিয়ে আমরা চুবিয়ে চারা তৈরি করতে হ্যাঁ, পারি। শুধু না, যেগুলো হচ্ছে 2000 মিলিগ্রামের কাছাকাছি লাগবে, আচ্ছা। যেমন বুগেনভিলিয়া ধরুন, হ্যাঁ। বা সেমি হার্ডউড যেগুলো আছে, হ্যাঁ। এটা দিয়ে খুব ভালো কাজ করে যাবে। আচ্ছা, হ্যাঁ, আর এইভাবে আপনি কনসেন্ট্রেশন কী বলেছিলাম, যে সফটউডের জন্য 750 মিলিগ্রাম প্রতি লিটার। হ্যাঁ, আবার বলেছিলাম যে 1000 থেকে 1200 পর্যন্ত হচ্ছে সফটউড। হ্যাঁ, আবার হচ্ছে 3000 থেকে 8000 9000 পর্যন্ত হচ্ছে হার্ডউড। তাহলে আপনি আপনার মতো ক্যালকুলেশন করে যে গাছের জন্য বানাবেন, সেই গাছের জন্য আপনি বানিয়ে নিন। আর বাজারে যে আমরা পাউডারগুলো পাই, সেরকম পাউডার কীভাবে বানাতে হবে? পাউডারগুলো হলো, এখানে বেন্টোনাইট ক্লে নেই বাজারে, বস্তায় বেন্টোনাইট ক্লে কিনতে পাওয়া যায়। ওই বেন্টোনাইট ক্লে বা ট্যালকম পাউডার এনে এই যে সলিউশন আপনি তৈরি করেছেন, এই সলিউশনটা আপনি স্প্রে করে দিতে হবে। ও, ইভিনলি স্প্রে করে দেবেন, না শুকিয়ে যাবে। আবার 7-8 বার স্প্রে করলে মোটামুটি ওইটুকু সলিউশনে আপনি স্প্রে করে উল্টো পাল্টে লাগিয়ে দেবেন। ওটাকেই পরে ওটাই বাজার প্যাকেট হিসেবে বিক্রি হয়, প্যাকেট আকারে চলে আসবে। আর এইটা হচ্ছে ভালো, আপনি বাড়ি তৈরি করে এরকম সলিউশন রেখে দিন একদম। এবার অত্যন্ত দামি, এটা কিনতে গেলে মোটামুটি আপনার তো ভালো হরমোন পাউডার, তো এটা যদি লিকুইড কিনতে যান বাজারে, তাহলে এইটুকু দামই আপনার পড়ে যাচ্ছে প্রায় 500 থেকে 700 টাকা, 1000 টাকা হতে পারে। আর এটা বানাতে কত খরচা পড়লো? এটা ধরুন 2 গ্রাম, 2 গ্রামে মোটামুটি আপনার 250, আর ওদিকে হচ্ছে 150, 400, ওই 410-15 টাকা মতো পড়ছে এইটুকু বানাতে খরচা। আর এটা বিক্রি হবে মোটামুটি 900 থেকে 1000 টাকার মধ্যে, আরও বেশি হতে পারে। আচ্ছা, এই লিকুইডটা বিক্রি বাজারে এত ভালো কিনতেও পাবেন না, অনেক হাই কোয়ালিটি। এটা অনেক হাই কোয়ালিটি। আর রুট কতদিনে তৈরি হবে? অনেক আগে রুটে অনেক আগে চলে আসবে, এবং রুটিং একদম ইউনিফর্ম হবে, ইউনিফর্ম রুটিং হবে, আর পচনটাও কম হবে। হ্যাঁ, এবার B1 দেওয়া আছে বলে পচন। আপনি এর সঙ্গে সামান্য অ্যান্টিবায়োটিক মিশিয়ে দিতে পারেন। আপনার যখন সলিউশন তৈরি করেন, এর সঙ্গে সামান্য আপনি অ্যান্টিবায়োটিক মিশিয়ে দিতে পারেন, পরিমাণ মতো অ্যান্টিবায়োটিক মিশিয়ে দিতে পারেন। 1 লিটার জলে আপনি ওই 100 ppm, মানে হচ্ছে ওই 100 মিলিগ্রাম বা 150 মিলিগ্রামের মতো আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক মিশিয়ে দিতে পারেন, মানে যেটা বাজারে টেট্রাসাইক্লিন বা ট্রিপ্টোমাইসিন হিসেবে ব্যবহার করা হয়। এর সঙ্গে আপনি ফাঙ্গিসাইড কিছুটা মিশিয়ে দিতে পারেন, সিড ট্রিটিং ফাঙ্গিসাইডের মতো মিশিয়ে দিয়ে আপনি এটাকে ট্রিট করতে পারেন। আরও উন্নত হয়ে গেল। তাহলে একবারে আপনার কাজে যাবে, সলিউশন বানিয়ে রেখে দিন, আর গাছের গোড়াগুলো এটা রেখে দেওয়া যাবে। কতদিন রাখা যাবে? এটা মোটামুটি 6 বছর থেকে 8 বছর পর্যন্ত রাখা যাবে। 6 থেকে 8 বছর? তাহলে তো অনেক লাভজনক। ক্রুড অ্যালকোহলে তো আপনি সারা জীবনই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি ভালো করে টাইট করে মুখটা আপনি আটকে রাখতে পারেন। আচ্ছা, ক্রুড অ্যালকোহলের মধ্যে। তাহলে এটা অসাধারণ আমরা জিনিস শিখলাম। এটা অসাধারণ জিনিসই, এগুলো করে শিখাবে না, কারণ ভিটামিন B1, অ্যাকচুয়ালি ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে তো বিভিন্ন রকম ভিটামিন থাকে, তবে এর মধ্যে ভিটামিন B1 আর B2 আমাদের খুব প্রয়োজন। ভিটামিন B1 এখানে মোটামুটি না হলেও তো আপনি একটা ট্যাবলেটে প্রায় ধরুন 20 মিলিগ্রাম থেকে 25 মিলিগ্রাম পেয়েছেন, তাহলে আপনার হলো 75 মিলিগ্রাম। 1 লিটার জলে 75 মিলিগ্রাম সাফিসিয়েন্ট ফর দ্য ইমিউন সিস্টেম অফ দ্য কাট প্লান্টস। মানে যে কাটা অংশে ইমিউন সিস্টেম হলো, সেটা অনেক বেশি, হাই ইমিউন সিস্টেম। আচ্ছা, এটা ট্রান্সপ্লান্টার সকাল হিসেবে ব্যবহার করা হয়। যেমন যারা দামি দামি গাছ করে থাইল্যান্ডে, তারা দেখবেন ভিটামিন B1 এখন বাজারে বিক্রি হয়, অনেক দাম একটা ভিটামিন B1 সলিউশন, আপনি সহজে সস্তায় করে নিলেন।
আর এই কাটিংটা আবার এই যে সলিউশনটা যদি বাদ দিয়ে শুধু আপনি গাজরের গুঁড়ো মানে গাজরের যে ডাস্ট এর সঙ্গে আপনি যদি ক্রুড ইথাইল অ্যালকোহল মিশিয়ে রেখে দিতে পারতেন, সেই গাজরের গুঁড়োটা 1 চামচ করে আপনি সকালে খেতে পারতেন, কারণ এটা ভোজ্য। তাই 1 চামচ আপনি 1 গ্লাস জলে যদি মিশিয়ে দিতেন গাজরের পেস্ট, গাজরের পেস্টের মধ্যে কী আছে, ভিটামিন B1 B2 মানে ভিটামিন বি টাইপের আছে, ক্যারোটিন পাওয়া যায়। তাহলে ওইগুলো যদি আপনি পেস্টের সঙ্গে আপনি যদি আইসোলেট করতে পারতেন সামান্য দিয়ে, একই পদ্ধতি, একটু অ্যালকোহল দিয়ে, ক্রুড অ্যালকোহল আর কি, ইথাইল অ্যালকোহল, অন্য অ্যালকোহল দিয়ে কিন্তু কাজ হবে না, ইথাইল অ্যালকোহল দিয়ে বানিয়ে আপনি খেতেও পারতেন। 1 চামচ খেয়ে নিন, আপনার ভিটামিনের কোনো সমস্যাই মিলিয়ে মানে ফ্যান্টাস্টিকলি সলিউবল হয়ে গেল, একদম সলিউবল। অথচ আপনি জলে গুললে সলিউবল করতে পারতেন না, আচ্ছা, ভেসে থাকতো ছাকচাক করে। কিন্তু এটা অ্যালকোহল একদম দিব্যি গুলে যায়। আর এই কাটিংটা বলুন, এই কাটিংটা আমরা আচ্ছা আচ্ছা বলুন বলুন। এই কাটিংটা আমরা বছরের নির্দিষ্ট সময় করা কি ভালো, না যে কোনো সময় করা যেতে পারে? আপনি শুনুন, কাটিং যে কোনো সময় করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে আপনার হিউমিডিটি, টেম্পারেচার, জলীয় মানে আপনার জলীয় বাষ্প, তার টেম্পারেচার, আর হচ্ছে এই দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি গরমের সময় আবার খোলা রেখে দেন, তাহলে তো জল ডেসিকেট করে সব জল উড়ে চলে যাবে। তাহলে আপনি তো আপনার ওগুলো তো 90% 95% হিউমিডিটি দেবেন, তাহলে প্লাস্টিকের প্যাকেটে মুড়ে রাখুন, তাহলেই হবে। আচ্ছা, মানে ক্লোজ চেম্বারের মতো করতে হবে, ক্লোজ চেম্বারের মতো করতে হবে, মিক্স চেম্বার আর মিক্স চেম্বার বা ক্লোজ চেম্বার। আপনি প্লাস্টিক দিয়ে এই টবের ওপরে লাগালেন, তারপর টবটাকে প্লাস্টিক দিয়ে সুন্দর করে একটা ঢেকে দিলেন, বা এবারে আরেকটা প্লাস্টিকের দিয়ে আটকে দিলেন, হাওয়াটা বেরিয়ে না যায়। হিউমিডিটিকে 95% দিতে হবে, তাহলেই রুট হবে, কোনো অসুবিধা নেই। আর টেম্পারেচার একটু 6 জায়গার মতো রাখতে হবে, সানলাইট দিলে হবে না বেশি। আচ্ছা, যদি আমরা নরম গাছের ক্ষেত্রে এরকম একটা কিছু তৈরি করতে চাই, একই রকম হবে। আপনি বালির মতো পুঁতে লাগুন লাগিয়ে, আমরা তো বালির মতোই লাগাই। আচ্ছা, এরকম কাট পোর্শনটা আপনি এরকম একটা কাটিং, এই যে কাটিংগুলো করেছেন, কাটিং পোর্শনটা এখানে কাট পোর্শন আছে, আপনি এই ট্রলারটা ডুবিয়ে দিলেন, একে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে ডুবিয়ে দিলেন। না, তুমি যে এটা বানালে হার্ড উডের জন্য বা সেমি হার্ড উডের জন্য, নরম ডালের ক্ষেত্রে আমরা কিভাবে বানাবো সেটা? এটা তো একটা দেখাতে হবে। তাহলে বোগেনভিলিয়ার ডাল, এটা বোগেনভিলিয়া সেমি, ধরুন এটা সেমি হার্ড উড আছে, সেমি মানে নরমও না, না এটা বোগেনভিলিয়া। এবারে আপনি কী করলেন, বোগেনভিলিয়া ডালটাকে ছাঁটলেন, এই ডালগুলো কেটে পাতাগুলো সব বাদ দিয়ে দিলেন, কিছুই না, পাতা সব বাদ দিয়ে দেবেন, একটুখানি বোটা বা একটুখানি অংশ রাখতে পারেন, একটা পাতা রাখার চেষ্টা করবেন, একটা পাতা তা হাফ কেটে দিতে পারেন, এই গেল। এবার এটাকে একটুখানি এই যে দেখছেন, এই যে পাতাটা কেটেছি, এর তলা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এরকম কেটে নিন, তাহলে এরকম হয়ে গেল সারফেসটা। হ্যাঁ, অনেকে এরকম ছুঁড়েও নেন। তাহলে কী করবো, এই জায়গায় এবার আমি এই যে জলটা আছে, এই জলটা যদি আমি একটু ঢেলে নিই এখানে, এটা তো 500 মিলিগ্রাম ধরুন এর যা আছে, এই জলটার মধ্যে একটু জল ঢেলে এতে সলিউশনের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম, মানে নির্দিষ্ট মাপে করতে হবে, 1 লিটার যেন ওরকমই থাকে। 1 লিটারের যে সলিউশনটা আছে ওইখান থেকে নিতে হবে, নিয়ে আপনি এটাকে ডুবিয়ে রাখুন, কিছুটা আরও কম লাগবে, এর মধ্যে ডুবিয়ে রাখুন। আচ্ছা, 15-20 মিনিট ডুবিয়ে রাখুন, 15-20 মিনিট। হ্যাঁ, মানে জলটা যাতে এইটুকু পোর্শনে লাগে, বেশি লাগার দরকার নেই। আচ্ছা, এটা জল বেশি দিয়ে দিয়েছি, তখন এটাকে যদি আমি জলটা কমিয়ে নিয়ে এর মধ্যে ডুবিয়ে রাখলাম কাট পোর্শনটাকে। আচ্ছা, আধ ঘন্টা একটা ক্লিপ দিয়ে বাঞ্চ করে নেন, আপনার কাটিং টুকরোগুলো সব একসাথে করে ক্লিপ দিয়ে বাঞ্চ করে নিয়ে আপনি এরকম ডুবিয়ে দেন, একটা জায়গা হয়ে গেল, আপনার কাটিং তৈরি হয়ে গেল। তারপরে আমরা শুকিয়ে নেব যখন আমরা বসাবো বালি। হ্যাঁ, এটাকে তুলে নিন আপনি, আধ ঘন্টা পর তুলে নিয়ে শুকিয়ে নিন, শুকিয়ে নিয়ে আপনি ডিপ করে দিন, তাহলে এটা দুর্ধর্ষ অবস্থায় আপনার আছে, মানে খুবই সুন্দর একটা সলিউশন তৈরি করা আছে এখানে। এটা একদম অথেন্টিক এবং হচ্ছে যেটুকু দরকার সেটুকুই আপনি পেয়ে যাবেন। আরেকটা ফর্মুলা আপনি ইউজ করতে পারেন, ধরুন এই স্টক সলিউশন থেকে আপনি মনে করলেন যে আমি 750 মিলিগ্রাম বানাবো, তা ফর্মুলা লাগাতে হবে। এর মধ্যে কত ছিল আমার ধরেন এখানে 500 মিলিগ্রাম, এই 500 ml জল আছে, মানে হাফ লিটার, আর কনসেন্ট্রেশন আছে কত, আমার কনসেন্ট্রেশন আছে 2000 মিলিগ্রাম, তাই তো 2000 ppm, তাহলে কনসেন্ট্রেশন 2000 ppm আছে, তাহলে 2000 মেনলি ফর্মুলা হচ্ছে V1S1 = V2S2, মানে আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন 1 ইন্টু ঘনত্ব 1 = আয়তন 2 ইন্টু ঘনত্ব 2। তাহলে আমি নিচ্ছি এখানে 1 লিটারে আমার ঘনত্ব কত, 2000 মিলিগ্রাম পার লিটার, মানে 2000 ppm, তাহলে 2000 ইন্টু হাফ লিটার, ওদিকে আমি এটা কততে নেব, আমি নেব 750, মানে 750/1000 ইন্টু কততে নেব 1 লিটারে, তাহলে 750/1000, এটা গুণভাগ করে যাবে, এক্সট্রা বেরিয়ে চলে আসবে আপনার এক্স যেটুকু দরকার আছে। তাহলে ওটা নরম ডালের ক্ষেত্রে ইউজ করতে পারবো। হ্যাঁ, তাহলে নর্মাল ক্ষেত্রে ইউজ করতে পারবেন, একই স্টক থেকে আপনি ওই স্টকে চলে যেতে পারবেন। আচ্ছা, এরকম আর কি। বলছি V1 ইন্টু S1, V1 ভলিউম 1 মানে আয়তন 1
ইন্টু ঘনত্ব 1। এটা আয়তন, আপনি এটা সবসময় বানিয়েছেন, এটা একটা স্টক আপনার কাছে আছে। এটা আয়তন কত? 1/2 লিটার আপনি বানিয়েছেন, 1/2 লিটার পলিগন প্লাস। আর তার মধ্যে কত আছে? 1/2 লিটার। আর কনসেন্ট্রেশন কত? এর মধ্যে 2000 মিলিগ্রাম আপনি গুলেছেন, মানে 2000 ppm। তা 2000 ppm ইজ দ্য কনসেন্ট্রেশন, ঘনত্ব। তা 2000 ইন্টু 1/2 লিটার ইজুকাল টু আপনি কত নেবেন? 750, তাই তো? হ্যাঁ, 750 নিতেন কত লিটার জলের মধ্যে? 1 লিটার জলের মধ্যে। তাহলে এইবার হচ্ছে আপনি কনসেন্ট্রেশনটা ধরুন আপনি 750 নিতে চান, তাহলে 750 এবার একটু 750কে দিয়ে আপনি এবার গুণ করে দিন। ওটাকে ধরুন 1 লিটার, ওটাকে এক্স ধরুন, তাহলে এক্স লিটার। তাহলে এই এক্সকে ক্যালকুলেশন করে বার করে দিন কত লিটার জলে আপনি এটা গুনতে পারবেন। হয়ে গেছে এই, তাহলে এটা থেকে আপনি আবার 750 বাই নিতে পারবেন। অসাধারণ। তাহলে পরে আমরা একদিন স্লো রিলিজিং ফার্টিলাইজার বানানোটাও শিখবো। এটা শিখে নেবো। আজকে আমি একটা ছোট্ট জিনিস শিখিয়ে দিচ্ছি, আরেকটা জিনিস শিখিয়ে দেবো। সেটা হচ্ছে হিউমিক অ্যাসিডকে আপনি কীভাবে আপনি খুব তাড়াতাড়ি সলিউবল করতে পারেন বাড়িতে হিউমিক অ্যাসিড বানানো যাবে। আমি আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। দাঁড়ান আমি খুলে নিই। আচ্ছা, হিউমিক অ্যাসিড কি বাড়িতে বানানো সম্ভব? বানানো সম্ভব, কিন্তু করার দরকার নেই। দেখুন হচ্ছে এটা কয়লা আনতে হবে, কমার্শিয়াল পারপাসে তৈরি করতে হবে, সেই জন্য লাইসেন্স দরকার আছে। হ্যাঁ, অনেক রকম ব্যাপার স্যাপার আছে, যন্ত্রপাতি কিনতে হবে। আমি বলছি এগুলো বাজারে ডাস্ট কিনতে পারি। আপনি ধরুন শখের গ্রোয়ার, আপনি বাজারে তো ডাস্ট কিনতে পারি ভালো কোয়ালিটির, সেটা 25 কেজির বছর অনেক কম, মানে 80 থেকে 120-র মধ্যে আপনি কিনে ফেলতে পারবেন। এই দেখুন একটা ভালো হিউমিক অ্যাসিডটাকে আমরা মানে ওয়াটার সলিউবল বানাবো, তাই তো? এই যে জিনিসটা আছে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। আচ্ছা, এটা সলিউবল নয়, এটা চলে গোলে, কিন্তু খুব ভালো গলে যাবে না। আচ্ছা, ছাক পড়ে যাবে, নিচে ছাক পড়ে যাবে, সেডিমেন্ট পড়ে যাবে। তাহলে কথা হচ্ছে আমি এটার জন্য আমি আরেকটা কেমিক্যালস ইউজ করব, সেটা হচ্ছে কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা একটু এইটার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। এটা খুলছি না, মানে এটা খুললে না খুব মানে কি বলবো, প্রচুর পরিমাণে এটা জল ধরে রাখে। এটা পটাশিয়াম কস্টিক পটাশ কেমিক্যালস। আচ্ছা, হ্যাঁ, এটা বন্ধ করে রাখতে হবে। এবার দুটো মিশিয়ে এই রে স্প্রে করতে জানতো সব কিছু। তাহলে ওয়াটার সলিউবল আমরা বানাচ্ছি হিউমিক অ্যাসিডটাকে, যাতে আমরা গাছে স্প্রে করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, প্রথমে তাহলে আমি একটা বিকার এখানে মেপে নিলাম, জল লাগবে। হিউমিক অ্যাসিড আমরা সাধারণত গাছের গোড়ায় দিই, এটা স্প্রে আকারে দিলে গাছ সরাসরি নিয়ে নেবে। একটু দাঁড়ান, একটু ধরুন, দাঁড়ান একটুখানি এগুলো বন্দোবস্ত করতে হবে। আমি একটা বিকার বসিয়ে দিলাম এখানে। এই মেজারমেন্ট করার জন্য আমাদের একটা তুলা যন্ত্র কিনতে হবে, তাই তো? এটা অনলাইনে এই মাপার যন্ত্রটা পাওয়া যায় এখন? হ্যাঁ, অনলাইনে পেয়ে যাবেন। এটা দামি যন্ত্র, ভালো কিনে নিলেই ভালো। আচ্ছা, এর সংবেদনশীল ক্ষেত্রে একটু পয়সা বেশি লাগে, সেরকমই চেষ্টা করতে হবে। এইটার সলিউশন হচ্ছে আপনি মোটামুটি যদি এটাকে 10 গ্রাম দেন, বা 10 গ্রাম বা 20 গ্রাম, 20 গ্রামের জন্য 1 গ্রাম কস্টিক পটাশ যথেষ্ট। আচ্ছা, আমি 20 গ্রাম দিচ্ছি, দেখুন মাপছি 20 গ্রাম। হ্যাঁ, এর মধ্যে 20 গ্রাম আমি নিয়ে নিলাম। হ্যাঁ, আর কতটা নেবো এখান থেকে কস্টিক পটাশ? আমি নেব মোটে 20 গ্রামের জন্য 1 গ্রাম নিলে যথেষ্ট। 20 গ্রামের জন্য আমি নেব হচ্ছে কত বললাম, ওই 1 থেকে 2 গ্রাম, একটু বেশি নিলাম কারণ বর্ষাকাল হয়ে গেল। ওই 2 গ্রাম থেকে 3 গ্রাম নিলেই আপনার হয়ে যাবে। অন্য সময় আপনার হয়ে গেল। আপনি সিপ পিলাটাকে নামিয়ে নিন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, তাহলে কি হলো, হিউমিক অ্যাসিড আর কস্টিক পটাশ। গ্লাভস পরে কাজ করবেন, আমার জায়গাটা গ্লাভস পরে কাজ করা হচ্ছিল। এবার আপনি এর মধ্যে আস্তে আস্তে জল ঢালুন। একটু বিকারটাকে, প্রচণ্ড হাই হিটিং কেমিক্যালস, একটুখানি পড়লেই কিন্তু আপনার জ্বলতে শুরু করবে। এটা একটু সাবধানে গ্লাভস পরে কাজ করা ভালো। আচ্ছা, সাবধানে গ্লাভস পরে করতে হবে। গ্লাভস পরে করতে হবে, কারণ ওই যে একটা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিট একটু জল লেগে যায় বা খুব জ্বলা করছি, আপনার চামড়াটা জ্বলে যেতে পারে। আস্তে আস্তে জলটা ঢালুন। আচ্ছা, ব্যাস। এবার আরেকটু জল দিয়ে দিন, এর মধ্যে আস্তে আস্তে ঢালবেন। সলিউবল হয়ে গেছে আপনার পুরোটা। এবার আপনি পুরো সলিউবল হয়ে যাবে। এবার আপনি একটু মিশিয়ে নিন।
এবার এটা আমরা গাছে স্প্রে করতে পারবো। হ্যাঁ, একদম সলিবল হয়ে গেছে। এটা স্প্রে করলে কি উপকার পাওয়া যাবে? হিউমিক অ্যাসিড হচ্ছে রুট ভালো তৈরি করে, গাছের ক্লোরোফিল বাড়িয়ে তোলে, বিশেষত রুট জোনে রুটকে বাড়াতে অসাধারণ কাজ করে। আচ্ছা, এই যে এইটা হিউমিক অ্যাসিড, সিউইড, ফালবিক অ্যাসিড সবই কিন্তু এইভাবেই বানানো হয়। অনেকে সলিবল সব পাউডার কিনতে পাওয়া যায়, এরকম পাউডার কিনতে পাওয়া যাবে, আপনি জলে শুধু এবার গুলে নেবেন, ব্যাস আপনার তৈরি। আর এই কস্টিক সোডাটা কোথায় কিনতে পাওয়া যাবে? কস্টিক সোডা মানে ওখানে কিনতে পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু বেশি পরিমাণে আপনি কিনতে গেলে আপনার সার্টিফিকেট দরকার হয়। আচ্ছা, যখন আপনি বস্তা বস্তা কিনেন তখন তো আপনার লাগবে। হ্যাঁ, তা আপনি কেন কোন পারপাসে দেখে বাড়ির জন্য আপনি অল্প করে কিনে নিতে পারেন। আচ্ছা, এটাকে আপনি ভালো করে গুলে আরেক রাত রেখে দেবেন, এক রাত রেখে দেবেন, আবার একবার গুলে নেবেন, পুরোটাই সলিবল হয়ে যাবে, একদম সলিবল আছে। আচ্ছা, এটাকে কতটা পরিমাণে দিয়ে স্প্রে করব? এইটার মধ্যে কত গ্রাম আছে আমি বললাম, এটার মধ্যে আছে 20 গ্রাম, তাই তো? 20 গ্রাম আছে, তাহলে 20 গ্রাম আপনি এটা যদি 1 লিটারে মেশান তাহলে কত বেরেন, মানে 20 গ্রাম আছে আপনার এইটুকু সলিউশনের মধ্যে, বুঝলেন? তা আপনি আপনার দরকার 2 গ্রাম পার লিটার, তাই তো? তাহলে 20 গ্রাম এটা যদি 1 লিটারে গোলেন, 20 গ্রামকে আপনি 1 লিটারে গুলেছেন, বুঝছেন? হ্যাঁ, তাহলে ধরুন এইটার মধ্যে আপনি গুলছি, সাপোজ কীভাবে করতে হবে, তাহলে এখান থেকে আপনার মেশানোর সময় আপনাকে মেজারমেন্ট করে দিতে হবে বা বানিয়ে রেখে দিতে হবে, সলিউশনে বানিয়ে রেখে দিতে হবে যে 20 গ্রামকে আমি মোটামুটি আমি ধরুন 500 গ্রামের মতো আমি গুলে রেখে দিলাম, বা ধরুন 200 গ্রাম, 200 গ্রামকে আমি এভাবে 1 লিটার জলে গুলে রেখে দিলাম। হ্যাঁ, তাই তো? তাহলে 200 গ্রাম আছে 1 লিটারে, তাই তো? হ্যাঁ, এইবারে আপনার কত লাগবে? 2 গ্রাম পার লিটার। হ্যাঁ, 2 গ্রাম পার লিটার লাগলে আবার V1 S1 দিয়ে গুণ করে দিন, কোনো ব্যাপার না। তাহলে কত লিটার জলে গুলতে পারবেন? 2কে 100 লিটার জলে গুলতে পারবেন। আচ্ছা, মানে এই 200 গ্রামকে আপনি 100 লিটার জলে গুলতে পারেন। আচ্ছা, মানে এটাকে আমি 100 লিটার জলে গুলে সমস্ত সলিউশন 200 গ্রামকে 200 গ্রাম আছে, তাহলে 200 গ্রামের জন্য আপনার 2 গ্রাম প্রতি লিটার জল দরকার, 2 গ্রাম। এইটা আপনি আরও কমও দিতে পারেন, এটা সলিউশনের কনসেন্ট্রেশন আছে। আপনি মোটামুটি ওই হাফ থেকে 1 গ্রাম, মানে এটাকে আপনি 400 লিটার জলে আরামসে গুলতে পারবেন 200 গ্রামকে। আচ্ছা, 400 থেকে 500 লিটার। ও, সেই হিসেবে আমি যদি 1 লিটার জলে গুলি সেই হিসেবে আমাকে রেশিওটা কমাতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আপনি তো এখানে আপনি আপনার একটা বোতলে ভরে রাখবেন। হ্যাঁ, ধরুন আপনি 1 লিটার জলে আপনি 1 কেজি গুলে রেখেছেন, তাহলে আপনার 1000 গ্রাম আছে 1 লিটার জলে। এবার আপনি হিসাব করে নিন 2 গ্রাম প্রতি লিটার, আপনি 10 লিটার জলে গুলবেন, 10 লিটার জলে আপনার 20 গ্রাম, তাহলে ওই সলিউশনটার মধ্যে 20 গ্রাম কতটুকু মাপলে হবে। আমার কথা বলতে পেরেছি? আপনি বুঝতে পারেননি? তখন V1 SO1 = V2 S2 বুঝতে হবে। তখন আপনার সলিউশনে কত আছে? সলিউশনে আছে আপনার 1 কেজি, আচ্ছা, মানে 1000 গ্রাম। 1000 গ্রাম আছে, 1000 গ্রাম মানে হচ্ছে ধরুন প্রায় 1000 ইন্টু আপনার দরকার হচ্ছে 2 গ্রাম, তাই তো? তাহলে 1000 গ্রাম আছে, তাহলে 1 কেজি, তাহলে 1000 গ্রাম ইন্টু আপনার হচ্ছে জলটার মধ্যে 1 লিটার আছে, আপনার দরকার কত? 2 গ্রাম, তাহলে 2 ইন্টু X লিটার। এবার 2 দিয়ে ওদের এই পাশটা কত ছিল মনে নেই? এই পাশটা ছিল আপনার হচ্ছে কত 200 গ্রাম, এই কত 1 কেজি, তাহলে 1000 ইন্টু হচ্ছে আপনার 1 লিটার, মানে 1000কে 2 দিয়ে, মানে আপনি ওটাকে 500 লিটার জলে গুলতে পারবেন। আচ্ছা, তাই না? মাথায় রাখুন V1 SO1 = V2 S2। যে স্টক সলিউশনটা আপনি আপনার ঘরে রাখবেন তার ভলিউম, তার কনসেন্ট্রেশন মাথার মধ্যে রাখতে হবে যে এত গ্রাম গুলেছিলাম এত জলে। এইবার যদি আপনাকে পাতলা করতে হয় তাহলে কি হলো? তাহলে পাতলা করতে গেলে আপনার কতটা কনসেন্ট্রেশন জানতে হবে। যদি 2 গ্রাম হয় তাহলে 2 গ্রাম হচ্ছে কনসেন্ট্রেশন ধরে নিন প্রতি লিটারে, তাহলে 2 গ্রাম পার লিটার ইন্টু X লিটার, তাহলে X দিয়ে এদিকের পোর্শনটাকে গুণ করবেন। আমি কত লিখেছিলাম? 1 লিটার জলে 1 কেজি, তাহলে 1000 ইন্টু 1 মানে 1000, একে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 500 লিটার জলে গুলতে হবে 1 কেজি। এবার আপনার যখন আপনার দরকার হচ্ছে যতটা দরকার, আপনি যদি মনে করেন যে 20 লিটার নেবেন, তা 20 লিটার জন্য কতটুকু সলিউশন তুলবেন নেবেন, কোনো অসুবিধা নেই। এই সলিউশনটায় কতদিন রেখে দেওয়া যাবে? এটা আপনি মোটামুটি তো 4-5 বছর 6 বছর রেখে দেওয়া যেতে পারে। 4-5 বছর? হ্যাঁ, ইজিলি রেখে দেবে। তাহলে আমরা অনেক কিছু হাতের কিছু ব্যবহার করে সামান্য কিছু অনেকটা গার্ডেনিংয়ে উপকার পেতে পারি, তাই তো? আচ্ছা, এর সঙ্গে এবার ব্যাপারটা হচ্ছে হিউমিক অ্যাসিড ইজ এ কাইন্ড অফ এ চিলেট। মানে হিউমিক অ্যাসিড কী হয় যে ওটা কিন্তু এর মধ্যে আপনি পরিমাণ মতো আপনার গাছের খাদ্য, রাসায়নিক খাদ্য যেমন 19-19-19, 20-20-20, বিভিন্ন অনুখাদ্য, গৌণ খাদ্য, ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম, এগুলো মিশিয়ে এটাকে রেখে দিতে হয়। তাহলে কী হবে? স্প্রে করার সময় এর চিলেট হিসেবে কাজ করে, মানে গাছে আস্তে আস্তে ঢুকবে, মানে গাছে দিলে আস্তে আস্তে যাবে এবং এর এফিসিয়েন্সিও ভালো। চিলেট ফর্ম মানে আস্তে আস্তে যাবে? আস্তে আস্তে যাবে। আচ্ছা,
আমরা গাছে তো মূলত নাইট্রোজেন, ফসফরাস, পটাশ তিনটে মূল খাদ্য। হ্যাঁ, আর অনুখাদ্যগুলো যেগুলো দেওয়া হয় হ্যাঁ, সেগুলো সাপ্লাই তো মাটি থেকে। অনুখাদ্যগুলো বিভিন্ন সালফেট লবণ, মানে ধরে নিন কপার সালফেট, তারপরে জিঙ্ক সালফেট, এগুলো কিন্তু আপনি এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। ও, আর লাস্টে গিয়ে শুধুমাত্র একটা পিএইচ মিটার দিয়ে পিএইচটা চেক করে নিতে হবে। যদি পিএইচটা আপনার মানে অ্যালকালাইন বা বেশি অ্যাসিডিক হয়ে যায়, তখন পরিমাণ মতো যদি ধরুন এটা অ্যালকালাইন হয়ে গেল, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে যখন এটা বেশি অ্যালকালাইন হয়ে যাবে আপনাকে সঙ্গে মিশিয়ে পিএইচটা চেক করে সেটাকে পিএইচটাকে মোটামুটি ওই 7-এর কাছাকাছি সোডিয়াম বাইকার্বনেট মিশিয়ে ওই বা ফসফরিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড দিয়ে আপনাকে এটাকে ব্যালেন্স করে দিতে হবে 7-এর মধ্যে। আচ্ছা, তাহলে আপনার কোনো অসুবিধা নেই। অনেকটা নিউট্রালে নিয়ে আসতে হবে, একটু নিউট্রালে নিয়ে আসতে হবে, মানে 7 থেকে 8-এর মধ্যে নিয়ে আসতে হলেই যথেষ্ট। মানে তুমি বিজ্ঞানটাকে ছাদ বাগানে বা বাড়ির বাগানে প্রয়োগ করলে অনেক সুন্দর বাগান তৈরি করা যায়, তাই তো? শুনুন, বিজ্ঞানটা আমরা করে থাকি, আমরা যখন গাছ করি বিজ্ঞানটা করি, কিন্তু কথা হচ্ছে বিজ্ঞানটা চিন্তা করতে হবে। আমি কেন ভাতের মার বললাম, কেন আমি জৈব খাদ্যের সঙ্গে ভাতের মার সঙ্গে ডিএপি অন্যান্য খাদ্য মেশাতে বলছি, এইটা হচ্ছে সায়েন্স। আমার গাছকে এত খাবার দরকার নেই, চিলেটেড ফর্মে দিচ্ছি। আর গাছের পিএইচটা মানে যেটা হচ্ছে অ্যাসিডিক বা অম্ল, এইটা মাপতে হবে আপনাকে। আমাদের যদি মাটির গাছ হয় বা অন্য কোনো মিডিয়াম হয়, গ্যাসের মিডিয়াম হয়, ওটা অ্যালকালাইন হয়ে যাচ্ছে কিনা বা হয়ে যাচ্ছে না, মিডিয়ামটা মনে রাখবেন। বেশিরভাগ গাছ মানে 5.8 থেকে 6.5-এর মধ্যে সবচেয়ে ভালো হয়, মানে বেশিরভাগ আমাদের যে গাছগুলো আমরা দেখি। তাহলে মানে পিএইচটা গুরুত্বপূর্ণ। অ্যাসিডিক সয়েল পছন্দ হ্যাঁ, করে, হালকা অ্যাসিডিক। এবার জল নিয়ে আরেকদিন বলা যাবে, কারণ জলের ব্যাপারটা হচ্ছে আমাদের জল সবসময় মাপতে হয়। কারণ আপনি ভালো গাছ করবেন, অনেকে আগে গোলাপ বলতো এই 10 ফোঁটা এর মধ্যে একটুখানি নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিবি তো 10 ফোঁটা, কেন বলতো? ওই যারা বলতো, কারণ মানে গ্যাস যেরকম করতো, গ্যাসগুলো হচ্ছে মেনলি হচ্ছে গ্যাসের মধ্যে প্রচুর পটাশিয়াম সিলিকেট থাকে আর পটাশিয়াম হাইড্রোক্সাইড চলে আসে, তাহলে সেটা অ্যালকালাইন হয়ে যেত, মানে ক্ষারীয় হয়ে যেত। এই জন্য অ্যাসিড জল দেওয়া হতো, মানে নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড সোনার দোকান থেকে কিনে জল দেওয়া হতো। কিন্তু ওটা 1 ফোঁটা পড়লে আপনার বিপদ হতে পারে, ফুটে যেতে পারে। তার থেকে বাজারে আপনি যে আমাদের জয়েম জেলি তৈরি করার জন্য সাইট্রিক অ্যাসিড বাজারে কিনতে পাওয়া যায়, বেশি দামও না, 150 টাকা করে কেজি। কত লাগবে? সামান্য পরিমাণ লাগে, মানে 20 লিটার বা আপনার 20 লিটারে যদি বালতি থাকে, 20 লিটারের মধ্যে আপনার হয়তো 1 গ্রাম দিলে যথেষ্ট। তাহলে এইটাকে আপনি এবার মিশিয়ে পিএইচটা জলের টেস্ট করে নিতে হবে কত পিএইচ আছে। পিএইচপিটা বাজারে কিনতে পাওয়া যায়, এই 1000-1200-2000 টাকা আমাজন থেকে কিনে নেবেন, তো ওটা দিয়ে একবার দেখে নেবেন না কত পিএইচ আছে মিশিয়ে। আচ্ছা, পিএইচটাকে অ্যাডজাস্ট করা দরকার। মেপে দেখে নিন। হ্যাঁ, ভালো গাছ করতে গেলে যারা শোয়ের গাছ করবেন বা ভালো অনেক বড় বড় গাছ করবেন, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। পিএইচটা যদি ভালো না হয় তাহলে আপনি ভালো গাছ করে দিলে করতে হবে না। আমাদের এখানে যে ট্যাপ ওয়াটারটা মিউনিসিপ্যালিটি থেকে আমরা পাই, হ্যাঁ, সেই দিয়ে যারা গাছ করেন তাদের তো পিএইচ অনেক অ্যালকালাইন হয়ে যায়। না শুনুন, ব্যাপারটা যে আমাদের ব্লিচিং পাউডার মেশানো হয়, যদি গঙ্গার জল হয় বা যে কোনো জল হয়, সেটাকে ট্রিটমেন্ট করার জন্য আমরা ব্লিচিং পাউডার মেশাই, মানে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। তাহলে এর মধ্যে কিছুটা ক্যালসিয়াম মিশে থাকে, মানে ও এ হয়ে যায়। ওরা মোটামুটি 7 বা 7.2 এর মাঝখানে এই পিএইচটা মেনটেন করে, যদি ট্যাপ ওয়াটার হয়। আচ্ছা, ট্যাপ ওয়াটার হলে। কিন্তু যদি আপনি নিচ থেকে জল তুলে আনেন, তাহলে কিন্তু এটা মোটামুটি অ্যালকালাইনই হয়, মানে 8 ফাটও ছাড়িয়ে দিয়ে আসে। আর যদি আপনি এর টোটাল ডিসপার্সেবল সলিড দেখেন, মানে টিডিএস যদি মিটার দিয়ে আপনি সলিড দেখেন, দেখবেন যে এর মধ্যে বিভিন্ন কার্বনেট, বাইকার্বনেট, লবণ লোড, সেটা প্রায় ধরুন 350-এর ওপরে আছে। কিন্তু আপনার গাছের জন্য বা আমাদের পানীয় জলের জন্য হুর রেকমেন্ডেশন কত? মোটামুটি 50 থেকে 100 ppm, মানে বিভিন্ন রকম লবণ গুলে থাকবে। আমরা অনেক মানে অনেক বেশি খাই, উল্টাপাল্টা লবণ আছে বলেই আমাদের এত রকমের রোগ ভোগ, বা জলটাকে আমরা খুব একটা সুস্থ করতে পারি। আর জলের মধ্যে যে লবণগুলো মিশে থাকে, গাছের ক্ষেত্রে তাই। আপনি যদি লবণ বেশি থাকে গাছের মধ্যে, যদি গোলা লবণগুলো গুলে থাকে বেশি, তাহলে গাছকে আপনি জল দিচ্ছেন, ও বাড়ছে না, গাছগুলো বসে আছে। এই হচ্ছে কারণ। তাহলে এই জন্য মাঝে মাঝে পিএইচটাকে আপনাকে মেনটেন্যান্স করে দিতে হবে। আচ্ছা, মানে অ্যাসিডিক ওকে ওই 6.5 বা 6.3 কাছাকাছি নিয়ে আসলেই আমার কাছে। বাজার থেকে আমরা সাইট্রিক অ্যাসিড কিনতে পারবো। সাইট্রিক অ্যাসিড পরিমাণ মতো মিশিয়ে দেবেন। এবার সাইট্রিক অ্যাসিড মেশানোর পরে মোটামুটি আমি বলে দিচ্ছি একটা ডোজ, এর ক্যালকুলেশন আছে, তবু এত যাচ্ছি না। 20 লিটার জলে 1 থেকে 2 গ্রাম লাগে। 20 লিটার জলের মধ্যে 1 থেকে 2 গ্রাম মেশাতে হয়। এবার আপনাকে পিএইচটাকে স্ট্যান্ডার্ডাইজ করে পিএইচপিটা ডুবিয়ে মেশানোর পরে দেখে নেবেন যে কত হচ্ছে। এবার ধরুন আপনার হয়ে গেল হচ্ছে, ধরুন ওটা একটু কমে গেছে, তাহলে আপনি আর একটু সাইট্রিক অ্যাসিডের জায়গায় আপনি একটুখানি সোডিয়াম বা খাবার সোডা দিয়ে ওটাকে আবার ইনক্রিজ করে ওই একবার অ্যাডজাস্ট করে নিন, তাহলেই আপনি 20 লিটার জলের জন্য কতটা সাইট্রিক অ্যাসিড বা কতটা সোডিয়াম বাইকার্বনেট মিশে দেবে, আপনি ঠিক বুঝে যাবেন। বুঝে গেছে? অনেক অনেক ধন্যবাদ রাজীবদা। বন্ধুরা, রাজীবদা এমন একজন মানুষ, কৃষি আধিকারিক একজন, কিন্তু একেবারে নিরহংকারী, এবং আপনাদের এইভাবে সহজভাবে
অত্যন্ত দুরূহ জটিল জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতার অধিকারী। আজকে আমরা অসাধারণ একটা বিষয় জানলাম যে হরমোন পাউডার তৈরি এবং হিউমিক অ্যাসিড কীভাবে আমরা গাছে স্প্রে করতে পারি। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।